হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ক্লাসে। তো এটা আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাস এবং আজকের মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স এই পার্টটুকু আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, এটা তো দুইটা পার্ট, প্রথম চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স, পরেরটা হচ্ছে নির্ণায়ক। তো ম্যাট্রিক্স পার্টটুকু আমরা আজকের ক্লাসের মাধ্যমে কভার করে ফেলবো। তো আগের দুইটা ক্লাস যারা করে আসো নাই, যারা দেখো নাই আর কি, আগের দুইটা ক্লাস ভালো করে দেখে আসতে হবে। ঠিক আছে, তারপর এখান থেকে শুরু করতে হবে। ওকে, আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সের গুণ দেখছিলাম, ম্যাট্রিক্সের গুণ এবং ম্যাট্রিক্সের গুণের অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখছিলাম এবং বলছিলাম ম্যাট্রিক্সের গুণটাই কিন্তু ম্যাট্রিক্সের মূল, তাই না? ওটা তুমি বুঝতে পারলে বাকি কিছু এমনিতেই বোঝা যাবে, বাকি ম্যাক্সিমাম জিনিসপত্র অ্যাকচুয়ালি গুণ দিয়েই করা যায়। তো আমরা আজকের পর্বে গুণ সংক্রান্তই অনেক কিছু দেখবো, তো আমাদের প্রথম যে অঙ্কটা ম্যাট্রিক্স গুণেরই একটা প্রয়োগ আর কি, ম্যাট্রিক্স গুণ আর ম্যাট্রিক্স সমতা। দেখো তোমাকে কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, ত্রিকোণমিতির জিনিসপত্র চলে আসছে। আচ্ছা, তোমাকে বলা আছে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা, থিটার মানটা বের করতে বলছে। তো তোমাকে যেহেতু এ দেওয়া আছে, তুমি কি এ স্কোয়ার বের করতে পারবা না? কেমনে? এ এর সাথে এ গুণ করলেই তো স্কোয়ার হয়, তাই না? তো এ স্কোয়ারের ভ্যালু এগুলো দিয়ে কিছু একটা আসবে, আবার তোমাকে বলা আছে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা। তো দুইটা ম্যাট্রিক্স সমান হয়ে যাবে, সেখান থেকে থিটার ভ্যালুটা নিয়ে আসতে হবে, বুঝছো? তো এখানে আসলে ত্রিকোণমিতির কিছু ফর্মুলার প্রয়োগ লাগবে। যারা ত্রিকোণমিতি পড়ো নাই, অসুবিধা নেই, আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, হয়তো ত্রিকোণমিতি পড়ার পরে আর একটু ভালো করে বুঝবা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করতেছি। আমাকে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমাকে বের করতে হবে এ স্কোয়ারের ভ্যালু। তো এ স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে নিচ্ছি। তো আমাদের এ স্কোয়ারের যে ভ্যালুটা হবে, এ স্কোয়ার ইকুয়ালস টু এ কে এ দিয়ে গুণ করব, কস থিটা গুণ করা তো পারো সবাই, তাই না? এখন না পারলে কিন্তু মাইর দেওয়া উচিত। সাইন থিটা, এখানে হচ্ছে সাইন থিটা আর ওখানে হচ্ছে কস থিটা। এর সাথে এ কেই কি আমি গুণ করব, তো কস থিটা মাইনাস সাইন থিটা, আর এদিকে হচ্ছে সাইন থিটা কস থিটা। তোমরা আমার সাথে সাথে করতে থাকো, আমারটা দেখা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এবার এই দুইটা গুণ করো। এই দুইটা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে এরকম, খেয়াল করো। এই সারিটা নিব, এই কলামটা নিব, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপর এই সারিটা নিব, দ্বিতীয় কলামটা নিব, তাই তো? গত পর্বে কিন্তু ডিটেলস দেখছিলাম, কস থিটা সাইন থিটা, নেগেটিভ সাইন থিটা কস থিটা, নেগেটিভ সাইন থিটা কস থিটা। তো নেগেটিভ সাইন থিটা কস থিটা, আরও একটা নেগেটিভ সাইন থিটা কস থিটা আসবে, তাই না? আচ্ছা, আমি একটু ডিটেলসেই লিখি, নেগেটিভ কস থিটা, এটা একসাথে তুমি নেগেটিভ 2 সাইন থিটা কস থিটা লিখে দিতে পারো কিন্তু এখানে। ওকে, আচ্ছা, আর এদিকে হবে, খেয়াল করো, এবার দ্বিতীয় সারি প্রথম কলাম, সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা। আর ওদিকে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, খেয়াল করো, এই সারি আর এই কলামটা, তাই না? মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তো মাইনাস প্লাস কজ স্কোয়ার থিটা, এরকমই তো কিছু একটা। ওকে, তো এখন এখানে আসলে দুইটা ফর্মুলা যায়, দুইটা সূত্র যায়। তুমি খেয়াল করো, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এটার একটা ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, ত্রিকোণমিতিক ফর্মুলাটা হচ্ছে এরকম, আমি এখানে একটু লিখে দিচ্ছি। তোমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে পড়বা, যারা পড়ো নাই আপাতত জাস্ট ফর্মুলাটা দেখো তাহলেই হবে। এটা হচ্ছে cos 2 থিটা, cos 2 থিটা, এটা একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে এরকম 2 sin থিটা cos থিটা, এটাও একটা ফর্মুলা, এটা হবে হচ্ছে sin 2 থিটা। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করব। আচ্ছা, তো এই দুইটা ফর্মুলা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা কেমন দাঁড়ায়। এই ম্যাট্রিক্সটা যেমন দাঁড়ায় সেটা হচ্ছে, খেয়াল করো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কি ছিল? cos 2 থিটা। তার মানে এখানে বসবে হচ্ছে cos 2 থিটা। ঠিক আছে, এবার খেয়াল করো এই জিনিসটা, নেগেটিভ সাইন থিটা কস থিটা, নেগেটিভ সাইন থিটা কস থিটা, তো কি নেগেটিভ 2 সাইন থিটা কস থিটা না? 2 সাইন থিটা কস থিটা, এর ফর্মুলাটা হচ্ছে ওরকম। ওই রাইট সাইডে যেগুলো লিখছি ওগুলো হচ্ছে ফর্মুলা, এগুলো ত্রিকোণমিতি চ্যাপ্টারে তোমাদের পড়ানো হবে, আপাতত জাস্ট দেখো আর কি। তো এখানে কি নেগেটিভ 2 সাইন থিটা কস থিটা, তার মানে এই জিনিসটা নেগেটিভ, তার মানে এটা কি নেগেটিভ 2 সাইন থিটা না?
নেগেটিভ সাইন 2 থিটা। ঠিক আছে, ওকে। এবার নিচেরটা খেয়াল করো, এখানে কি সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, তার মানে 2 সাইন থিটা কস থিটা, যেটা হচ্ছে সাইন 2 থিটা। আর ওদিকে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা হচ্ছে কস 2 থিটা। বুঝতে পারলাম? আমি কি এ স্কোয়ার ম্যাট্রিক্সটা নিয়ে আসছি। এখন এ স্কোয়ারের ভ্যালুই তো দেওয়া আছে, তাই না? তার মানে এই ম্যাট্রিক্সটা আর এই ম্যাট্রিক্সটা সমান হবে, বুঝছি? তো এই দুইটা সমান ধরে তুমি থিটার ভ্যালুটা নিয়ে আসবা। ম্যাট্রিক্সের সমতা আমরা দেখে আসছিলাম না? দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয়? যখন তাদের মাত্রা সমান হয় এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হয়। তার মানে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। এখন ওই শর্তটা অ্যাপ্লাই করে আমাদের বাকি কাজটা করতে হবে। তো কোথায় করব? আমি এটা পরের পেজে করি, ঠিক আছে? একটু কপি করে পরের পেজে নিয়ে যাই, এই পেজে মনে হয় না জায়গা নিবে। তো আমি যেটা করব এখানে করব। তো এটা আপাতত মুছে দিচ্ছি, এগুলো আগের পেজেই আছে, আচ্ছা। এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ারের ভ্যালুটা দেওয়া আছে। তো আমরা এ স্কোয়ার কি দেখছিলাম? এ স্কোয়ার এরকম কিছু একটা ছিল, আগের পেজেই আছে। কস 2 থিটা মাইনাস সাইন 2 থিটা, সাইন 2 থিটা কস 2 থিটা। প্রশ্ন মতে কস 2 থিটা মাইনাস সাইন 2 থিটা, আর এদিকে হচ্ছে সাইন 2 থিটা, আর ওদিকে হচ্ছে কস 2 থিটা। তাই তো, এটাই কি আমাদের এ স্কোয়ারের ভ্যালু আসছে। এখন এ স্কোয়ারের ভ্যালু কত হবে? এই জিনিসটা, তাই না? আগে কিন্তু একটা হাফ গুণ আছে, তাই না? এই হাফটা কিন্তু প্রত্যেকটার সাথে গুণ হবে কি। তো তুমি যদি গুণ করে দাও তাহলে দেখো তো কি পড়ে থাকে, হাফ নেগেটিভ √3/2, এদিকে হচ্ছে √3/2, আর ওদিকে হচ্ছে হাফ। ঠিক আছে? এখন এই দুটা সমান হওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা ভুক্তি সমান হওয়া লাগবে। তার মানে এই ভুক্তিটা আর ওই ভুক্তিটা সমান তুমি চাইলে লিখতে পারো। খেয়াল করো, এই ভুক্তিটা, আরে গোল্লা হয়ে গেছে, এই ভুক্তিটা আর এই ভুক্তিটা সমান হবে। শুধু এটা না, বাকি সবগুলোও কিন্তু সমান হইতে হবে, নাহলে কিন্তু দুইটা ম্যাট্রিক্স সমান হবে না। ইনফ্যাক্ট বাকি সবগুলো সমান হবেই। খেয়াল করো, কস 2 থিটা আছে না? এই দুইটা দেখো তো সেম না, হাফ হাফ। ঠিক আছে, এখানে যদি আমি কোনোভাবে নেগেটিভ হাফ দিয়ে দিতাম তাইলেই কিন্তু অঙ্কটা আর সমাধান করা যাইতো না, ডিফিকাল্ট হয়ে যাইতো। বুঝছো? কস 2 থিটা দেখো, এই দুইটা ভ্যালু কিন্তু সমান। আবার এটা হচ্ছে সাইন 2 থিটা, এটা হচ্ছে নেগেটিভ সাইন 2 থিটা। খেয়াল করো, √3/2 ওটা কিন্তু নেগেটিভ, মানে সুন্দর করেই দিছে আর কি। বোঝা তো গেল? তো অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয় আমরা এখান থেকে কি লিখতে পারি? কস 2 থিটা ইকুয়ালস টু হাফ। এখান থেকে থিটার ভ্যালুটা নিয়ে আসবা। তো কস কত এর ভ্যালু? হাফ, 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, তাই না? তো আমরা এইভাবে লিখতে পারি, কস 2 থিটা ইকুয়ালস টু কস, রেডিয়ানে লিখবো π/3, তাই না? যেখান থেকে 2 থিটার ভ্যালু হচ্ছে π/3, আমরা থিটার ভ্যালু কত লিখতে পারবো? থিটা ইকুয়ালস টু π/6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? আর তোমরা যারা বিপরীত ত্রিকোণমিতি পড়ে আসছো, এটার সাধারণ সমাধান বলে একটা ব্যাপার আছে, ওটাতে আপাতত যাচ্ছে না। বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার যখন পড়বা তখন এটা আমরা পড়ব। তো কাহিনীটা তো বোঝা গেছে, ঠিক আছে? তো এখানে মানে যেই বিষয়টা খেয়াল করার মতো সেটা হচ্ছে প্রত্যেকটা ভুক্তি কিন্তু সমান হতে হবে। আমরা নর্মালি এই বিষয়টা খেয়াল করি না আসলে। দুইটা ম্যাট্রিক্স সমান হওয়া মানে কিন্তু প্রত্যেকটা ভুক্তি সমান হওয়া। আমি কিন্তু জাস্ট একটা দিয়ে চেক করছি যে সমান হয় কিনা, বুঝছো? বাট একটা দিয়ে চেক করলেই বাকিগুলোও সমান হবে, কারণ তুমি এখান থেকে অ্যাকচুয়ালি বুঝতে পারবা। এই যে কস থিটা, এই যে কস 2 থিটা আর কস 2 থিটা হাফ হাফ, এখান থেকে তো বুঝতে পারতেছো। তুমি সাইনের ভ্যালু বসায় দেখো, ওই দুটাও সমান হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আশা করি এটা বোঝা গেছে। আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। দেখো এখানে কি বলছে, দুইটা ম্যাট্রিক্স গুণ দেওয়া আছে, দেন দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি, এ আর বি এর ভ্যালু চাইছে। কেমনে করবা? দেখো লেফট সাইডে কি আমাদের দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে আছে না, আর রাইট সাইডে আরেকটা ম্যাট্রিক্স আছে। তার মানে তুমি এই দুইটা ম্যাট্রিক্স ফার্স্টে গুণ করবা, তারপর ম্যাট্রিক্সের যেই সমতা সেটা অ্যাপ্লাই করলেই হয়ে যায়, তাই তো? এখন খেয়াল করে দেখো তো, লেফট সাইডের যেই ম্যাট্রিক্স, এখানে সবগুলাই অজানা রাশি, এ বি, A1 B1, আর রাইট সাইডে সবগুলাই নাম্বার। আচ্ছা, তোমাকে অ্যান্সারে কি বের করতে বলছে? এ আর বি এর ভ্যালু বের করতে বলছে, তাই না? তার মানে কি এ আর বি দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ লাগবে, বুঝছি? তো B1 আর A1 এগুলোর কিন্তু কোনো কাজ নাই। আচ্ছা, তো আমি যেটা করব,
এই সারিটা দিয়ে এই কলামটা গুণ করে দিব, তাহলে কি গুণফলের যে প্রথম ভুক্তিটা সেটা পেয়ে যাব না? তাই তো? তো তুমি যদি গুণফলটা বের করো, খেয়াল করো, এই দুটো গুণ করে দাও, তাহলে কি পড়ে থাকে খেয়াল করো তো, থ্রাইস a মাইনাস b, তাই না? আচ্ছা, এই ভুক্তিটা কি হবে? প্রথম সারির সাথে এই কলামটা গুণ করবো, -5a প্লাস টুয়াইস b। ঠিক আছে তো? এরপর নিচের দুইটা ভুক্তি বের করা লাগবে, এগুলো অ্যাকচুয়ালি লাগবে না, কারণ তোমাকে তো a1 b1 চাই নেই, a আর b এর ভ্যালু বের করতে পারলেই হয়েছে। তো এটা কার সমান দেওয়া আছে? 1, -1, 2, 0। নিচের গুলো দেখার কোনো দরকারই নেই। এখন এই যে এই দুটা ম্যাট্রিক্স যেহেতু সমান, তাদের অনুরূপ ভুক্তিগুলোও সমান হবে। তো আমরা লিখতে পারি থ্রাইস a মাইনাস b, এটা হচ্ছে 1, আর -5a প্লাস টুয়াইস b, এটা হচ্ছে -1। ঠিক আছে? এখন এই যে দুইটা সমীকরণ আসছে, দুইটা সমীকরণ, দুইটা অজানা রাশি, এই দুটো তোমাকে সমাধান করতে হবে। এই দুটো সমাধান করলেই a আর b এর ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই দুটো সমাধান করো, ক্যালকুলেটর দিয়ে করতে পারো কিংবা হাতেও করতে পারো, অপনয়ন করে দাও তোমরা, আমি ক্যালকুলেটর দিয়ে করি। ঠিক আছে? আমি তো বড় হয়ে গেছি, তোমরা কিন্তু হাতে করবা। -5 2 -1, তো 1 আর 2, আমাদের a এর ভ্যালু আসতেছে 1, b এর ভ্যালু আসতেছে 2। ঠিক আছে? আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা। এখন এমসিকিউতে আসলে তো এত ডিটেলসে করার দরকার নেই, মানে এটা তো লেখার কোনো দরকারই নেই, তুমি সরাসরি এই লাইনে চলে আসতে পারবা না? গুণফলের যে প্রথম পজিশনের ভুক্তি সেটা 1 এর সমান, প্রথম পজিশনের ভুক্তি তুমি কেমনে বের করবা? প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করলে যেটা পাও, ইনফ্যাক্ট এই যে এইটা, তারপর এটা বের করবা, দুইটা সমীকরণ সমাধান করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। বুঝতে পারলাম পুরো ব্যাপারটা? ওকে, তো বেসিক্যালি দুইটা কনসেপ্ট আমাদের লাগছে, ম্যাট্রিক্সের গুণ আর ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের গুণ আর ম্যাট্রিক্সের সমতা। ঠিক আছে? ওকে, তো আমরা পরবর্তী কনসেপ্টে যাচ্ছি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ে আসছিলাম না? একদম প্রথম ভিডিওতে আমরা কয়টা দেখছিলাম? অনেকগুলোই দেখছিলাম, 14-15টার মতো ম্যাট্রিক্স দেখছিলাম। আরও ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে, ওগুলো বোঝার জন্য আসলে আমাদের ম্যাট্রিক্সের গুণ ওটা শিখে আসা লাগতো। আমরা গত পর্বে যেহেতু ম্যাট্রিক্সের গুণ শিখে ফেলছি, আমরা এখন ম্যাট্রিক্সের বাকি যে সমস্ত প্রকারভেদগুলো আছে ওগুলো দেখব। ঠিক আছে? আচ্ছা, তো ওগুলো দেখার আগে তুমি প্রথম ভিডিওর জিনিসপত্র এখনো কি তোমার মনে আছে কিনা, ওটার জন্য ছোট্ট একটা এক্সারসাইজ, এইটা একটু করো তো সবাই, চেষ্টা করো। এটার জন্য তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড। হ্যাঁ, এইটা করো একটু সবাই, চেষ্টা করো ইনফ্যাক্ট। স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা জানো তো? ওটা জানলেই হয়ে যায়। তো তোমাদের টাইম শেষ। দেখো, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ আর বি, তারপর তোমাকে বলছে সি ম্যাট্রিক্সটা হচ্ছে এ থেকে বি বাদ দিলে যেটা পাবা সেইটা, তার মানে সি হচ্ছে এ মাইনাস বি, এবং তোমাকে বলছে এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল? স্কেলার ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স, যার কর্ণ বরাবর ভুক্তিগুলো কি সমান, একটু মনে করে দেখো, তাই তো? আচ্ছা, তো আমাদের সি ম্যাট্রিক্সটা দেখতে কেমন হয়? আমাদের সি ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে এ থেকে বি বাদ দিবা, তাই না? সি হচ্ছে এ থেকে বি বাদ দিব, তো 2 - -3 যেটা হয় 5, ওদিকে হচ্ছে 1 - 1 0, এদিকে হচ্ছে y - x। ওকে, তারপর 1 থেকে 1 বাদ দিলে হয় 0, x প্লাস y, এখানে থাকবে হচ্ছে x প্লাস y, আর 0 থেকে 0 বাদ দিলে হয় 0, 5 থেকে 5 বাদ দিলে হয় 0, 0 থেকে 0 বাদ দিলে হয় 0, -2 থেকে -7 বাদ দিচ্ছ, তার মানে +5 পড়ে আসবে। এটাই তো আমাদের সি ম্যাট্রিক্সটা। এখন তোমাকে বলছে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের প্রপার্টি কি? আমাদের যে কর্ণ বরাবর ভুক্তিগুলা তারা সমান হইতে হবে, তার মানে এই যে তিনটা ভুক্তি, এই তিনটা সমান হইতে হবে, তাই না? তিনটার ভ্যালুই কত হবে? 5 হবে। দুইটার ভ্যালু অলরেডি 5, আরেকটার ভ্যালু কি 5 হতে হবে। আরেকটা শর্ত হচ্ছে কর্ণ বাদে বাকি যত ভুক্তি আছে সবগুলো শূন্য, সবগুলো ইনফ্যাক্ট শূন্যই আছে এই একটা বাদে, তার মানে এটার ভ্যালুও কত হতে হবে? শূন্য হতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি x - y, এই ভ্যালুটা হচ্ছে শূন্য, এই যে জাস্ট এটা, অথবা y - x = 0, একই কথা।
আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে 5 হবে। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই, আর এক্স প্লাস ওয়াই এটা যেহেতু কর্ণ বরাবর এর ভ্যালু কত 5 হতে হবে। তো এর ভ্যালু যদি 5 হয় আমাদের এক্স এর ভ্যালু কত 5/2, সেখান থেকে আমরা বলতে পারি ওয়াই এর ভ্যালু কত 5/2। বুঝতে পারলাম? সুন্দর একটা অঙ্ক ছিল কিন্তু। ওকে, তো ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকেই কিন্তু এটা আসছে। তো আমরা এখন পরবর্তী ম্যাট্রিক্সে যাব, পরবর্তী প্রকারভেদ। এটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স যদি এমন হয় যে সেই ম্যাট্রিক্সটাকে তুমি যদি বর্গ করো তাহলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরে তুমি যেটা পাবা সেটা যদি ওর নিজের সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, বুঝতে পারতেছো? এটা কিন্তু সবসময় বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, তাই না? কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে তো তুমি তো ঘাতি বের করতে পারবে না। আমরা কিন্তু বলে আসছি ওই যে এ স্কোয়ার এ কিউব এগুলো বের করা যায় তখনই যখন এ একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো কোনো একটা ম্যাট্রিক্স সমঘাতী কিনা এটা আমরা কেমনে চেক করব? সেটাকে বর্গ করে দেখব। বর্গ করে যদি দেখি এটাই ফেরত পাওয়া যাচ্ছে তাহলে ওটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো আমরা যদি এখানে এ স্কোয়ারটা বের করার চেষ্টা করি, তোমরা একটু করে ফেলো নিজেরা। এ স্কোয়ার কি হবে 2 1 2 1 নেগেটিভ 2 নেগেটিভ 1। তো এটার সাথে আবার এইটাকেই গুণ করব 2 1 নেগেটিভ 2 নেগেটিভ 1। তো এই দুটো গুণ করে দাও। ম্যাট্রিক্স গুণ তো এখন বাচ্চাদের কাজ। কি হবে 2 - 4 4 - 2 4 - 2 আর ওদিকে হচ্ছে 2 - 1 আর এখানে থাকবে নেগেটিভ 4 পজিটিভ 2 নেগেটিভ 4 পজিটিভ 2 আর ওদিকে থাকবে নেগেটিভ 2 পজিটিভ 1। দেখো কি আসতেছে, এখানে হচ্ছে 2 ওখানে 1, এখানে নেগেটিভ 2 ওখানে নেগেটিভ 1। তো 2 1 নেগেটিভ 2 নেগেটিভ 1। একটু খেয়াল করে দেখো যে এ স্কোয়ার যে ম্যাট্রিক্সটা আসছে সেটা কি এর নিজের সমান। তার মানে আমরা বলতে পারি এইটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? এটা তো একটা 2/2 এর সমঘাতী ম্যাট্রিক্স দেখলাম, 3/3 এরও হতে পারে, 4/4 এরও হতে পারে। বুঝছে? কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরে তুমি যদি ওটাই ফেরত পাও তাহলে সেটাকে বলা হয় একটা সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। ওকে, তো এরকম আরো কিছু প্রকারভেদ আছে একই রকম, আমরা একটু দেখি। এর পরবর্তী যেই ম্যাট্রিক্সটা সেটাকে বলা হয় অভেদাঘাতী। অভেদঘাতী বা অভেদাঘাতী বা ইনভলিউটারি ম্যাট্রিক্স। ইনভলিউটারি ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরে তুমি যদি অভেদ ম্যাট্রিক্সটা পাও। অভেদ ম্যাট্রিক্স কি আমরা দেখে আসছি না? একটা কর্ণ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা কি 1, তাই তো? আচ্ছা, তো কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরে তুমি যদি অভেদ ম্যাট্রিক্স পাও তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এখানে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি চাইলে এটাকে বর্গ করে দেখতে পারো। এ স্কোয়ার ইকুয়ালস টু এ এর সাথে এ গুণ দিবা 2 3 নেগেটিভ 1 নেগেটিভ 2 2 3 নেগেটিভ 1 নেগেটিভ 2 আবারও 2 3 নেগেটিভ 1 নেগেটিভ 2। জাস্ট গুণ করে দাও। ওকে, তো তুমি যদি গুণ করো দেখো তো কি পড়ে থাকে 2 দুগুণে 4 4 - 3, তাই না? 4 - 3 আর ওদিকে হচ্ছে 3 দুগুণে 6 6 - 6। ওকে, এখানে হচ্ছে নেগেটিভ 2 পজিটিভ 2 নেগেটিভ 2 পজিটিভ 2 তারপর হচ্ছে নেগেটিভ 3 প্লাস 4 নেগেটিভ 3 প্লাস 4। এখন জাস্ট একটু সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। 4 - 3 হচ্ছে 1 0 0 1। তো আমাদের যেটা আসছে সেটা কি একটা 2/2 এর অভেদ ম্যাট্রিক্স। তার মানে আমরা বলতে পারি এই যে এ ম্যাট্রিক্সটা সেটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। বুঝে গেল? তো কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি বর্গ করে অভেদ ম্যাট্রিক্সটা পাও তাহলে সেটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? এটাও বেশ কাজের একটা প্রপার্টি, এটাও বেশ কাজের একটা প্রপার্টি। পরে কথা বলবো এটা নিয়ে আরো, পরে এটা নিয়ে আরো কথা বলবো। আচ্ছা, এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে। এ এর ভ্যালু যদি 5 হয় তাহলে দেখাও যে এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। পারবা না? একটু করে ফেলো সবাই, এখনই করে ফেলো। আমি সময় দিচ্ছি না, তোমরা সবাই করে আমাকে অ্যান্সারটা জানাও, মানে আমাকে বলো যে করছো কিনা, আমাকে বলো করছো কিনা। এটাকে বর্গ করে দেখাবা এটা একটা 2/2 এর কি
অভেদ ম্যাট্রিক্স আসে। ওকে, তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, আমরা পরবর্তী অঙ্কে মানে পরবর্তী টাইপে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী যে ম্যাট্রিক্সটা সেটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। শূন্যঘাতী বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স, তো এটা সংজ্ঞা হচ্ছে একটু ডিফারেন্ট। তোমার কাছে একটা ম্যাট্রিক্স থাকবে, আমরা আগে যতগুলা দেখছিলাম সবগুলোর ক্ষেত্রে কি করতাম, একটা ম্যাট্রিক্সকে শুধু বর্গ করতাম, বর্গ করে যদি এ পাইতাম তাহলে সমঘাতী বলতাম, মানে যদি আই পাইতাম তাহলে সেটাকে কি অভেদঘাতী বলতাম। এবার শুধু বর্গ না, এবার এর মাথায় তুমি যে কোনো পাওয়ার নিতে পারবা, যেখানে এন এর ভ্যালু হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5, বুঝছে? এর মাথায় যে কোনো পাওয়ার নিতে পারবা। আগের দুইটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কি বর্গ নিতে পারতা, এই ক্ষেত্রে এন এর ভ্যালু তুমি যে কোনো স্বাভাবিক সংখ্যা 1 2 3 এরকম করে নিতে পারবা, যে কোনোটা নিতে পারবা। এবং নিয়ে যদি কোনোভাবে দেখাইতে পারো এটা একটা শূন্য ম্যাট্রিক্স আসতেছে। শূন্য ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তি শূন্য, এমন একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটা ভুক্তি কি শূন্য। যদি এটাই কোষ্ট শূন্য ম্যাট্রিক্স আসে তাহলে এটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স, এটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবং এই যে এনটাকে বলা হবে শূন্যঘাতের সূচক, এনটাকে বলা হবে শূন্যঘাতের সূচক বা ইন্ডেক্স। ঠিক আছে, কোনো একটা ম্যাট্রিক্সের পাওয়ার তুমি যদি এন নিয়ে দেখাইতে পারো সেটা একটা শূন্য ম্যাট্রিক্স, তাহলে সেটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। এন এর ভ্যালু 1 2 3 যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে না, তুমি যদি কোনোভাবে দেখাইতে পারো এ স্কোয়ারের ভ্যালু শূন্য, তাহলে একটা কি এটা অভেদ শূন্যঘাতী ম্যাট্রিক্স, যার শূন্যঘাতের সূচক কত 2। তুমি যদি দেখাইতে পারো এ কিউব ইকুয়ালস টু 0, তাহলে এটা কি একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স যেখানে এন এর ভ্যালু হচ্ছে 3। এবং আমরা নর্মালি সবচেয়ে ছোট যেই মানটা সেটা নেই, বুঝছি? সবচেয়ে ছোট মানে এন এর ভ্যালু দেখা গেল 2 এর জন্য শূন্য আসতেছে, 3 এর জন্য শূন্য আসতেছে। এ এর পাওয়ার তুমি যখন এ কিউব বের করছো, এ স্কোয়ার বের করছো, এটাও শূন্য হয়েছে, এ কিউব বের করছো, এটাই শূন্য হয়েছে, তখন আমরা বলবো সবচেয়ে ছোট যেই পাওয়ারটা সেটার জন্য এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ শূন্যঘাতের সূচক হবে সবচেয়ে ছোট যেই পাওয়ারটা। বুঝাতে পারলাম? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তো এক্সাম্পলটা হচ্ছে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের দেখাইতে হবে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। কেমনে দেখাবো? তুমি প্রথমত এ স্কোয়ার বের করবা, এ স্কোয়ারের ভ্যালু যদি একটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে তো হয়েই গেল। এ স্কোয়ার যদি না হয় তখন এ কিউব করবা, এ টু দি পাওয়ার 4 করবা, এভাবে করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত তুমি একটা পাওয়ার কি শূন্য ম্যাট্রিক্স না পাচ্ছ। ওকে, তো আমরা আগে একটু এ স্কোয়ারটা বের করে ফেলি। মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম টাইমে তুমি এ স্কোয়ারের ভ্যালুই শূন্য ম্যাট্রিক্স পেয়ে যাবা শূন্যঘাতীর ক্ষেত্রে, ম্যাক্সিমাম টাইমে। 2 -2 -2 -2 এতগুলো -2। আচ্ছা, তুমি চাইলে 2 কিন্তু কমন নিতে পারো, 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারো, না নিলে অসুবিধা নেই। তো এবার গুণ করে দাও, 2 × 2 মানে 4 - 4। খেয়াল করে তো, এই 4 + 4 আসতেছে, কোথাও তো একটা গ্যাঞ্জাম করে ফেলছি। একটু দাঁড়াও, আমি একটু দেখি। আচ্ছা, এই নেগেটিভটা হবে না, এই নেগেটিভটা হবে না, সরি ফর দ্যাট, আমি আসলে টাইপিং একটু ভুল করে ফেলছি। এই নেগেটিভটা হবে না, তার মানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। ঠিক আছে, ওকে। এইবার যেটা পাওয়া গেছে সেটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। তুমি যদি বর্গ করো তাহলে দেখো তো কি হয়, 4 - 4, তাই না? আচ্ছা, তারপর এখানে হচ্ছে 2 × 4, 4 - 4 হচ্ছে 0, 4 - 4, তারপর -4 + 4, তারপর হচ্ছে -4 + 4। তো দেখো আমাদের ম্যাট্রিক্সটাকে বর্গ করার পরে যেটা পাওয়া গেছে সেটা কি একটা শূন্য ম্যাট্রিক্স না, যার প্রত্যেকটা ভুক্তি হচ্ছে শূন্য। তার মানে এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, বুঝছি? বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স যার শূন্যঘাতের সূচক বা এন এর ভ্যালু কত 2, অর্থাৎ স্কোয়ার করেই কি তুমি একটা শূন্য ম্যাট্রিক্স পাইছো। এখন যদি স্কোয়ার করে শূন্য ম্যাট্রিক্স না পাইতা তখন কি কিউব করতে হতো, বুঝছি? যতক্ষণ যদি তোমাকে কোশ্চেনে বলে দেখাও এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স, তো যতক্ষণ না পর্যন্ত পাওয়ার করে তুমি একটা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছ তোমাকে কি পাওয়ার করতে যেতে হবে, মানে করতে থাকতে হবে, বুঝছে? এনের ভ্যালু বাড়াতে থাকতে হবে আর কি। ওকে, তো আমাদের পরবর্তী ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, এইখানে 3টা স্টার দাও।
এখান থেকে প্রশ্ন আসবেই, এখান থেকে প্রশ্ন আসবেই। সবাই সংজ্ঞাটা একটু পড়ো, সবাই সংজ্ঞাটা একটু পড়ো এখানকার। এটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? নর্মালি ট্রান্সপোজই বলে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারিগুলাকে তুমি যদি কলাম বানাও আর কলামগুলাকে সারি বানায় ফেলো, তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আবার বলি, কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম আর কলামগুলাকে যদি সারি বানায় দাও, তাহলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স। এখন এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমরা বের করব। এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে এভাবে প্রকাশ করা হয়, ট্রান্সপোজ অথবা শুধু টি, টি অফ এ, এটা মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অথবা এইভাবে এ এর মাথায় একটা টি দেওয়া হয়, এ এর মাথায় একটা টি দেওয়া হয়, অথবা এ এর মাথায় একটা প্রাইম দেওয়া হয়। এই তিনটা আসলে একই জিনিস, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কেমনে করব? তুমি এ ম্যাট্রিক্সের একটা সারি নিবা, ওই সারিটারে ধরে কলাম বানিয়ে দিবা। প্রথম সারি নিছো, তো প্রথম সারিটা প্রথম কলাম হয়ে যাবে। তো প্রথম সারিটা যদি প্রথম কলাম হয়ে যায়, তাহলে দেখো তো প্রথম সারিটা কি এবিসি ছিল না? এটা সমান অবস্থায় ছিল, তুমি কি করে দিবা? উলম্ব অবস্থায় করে দিবা। প্রথম সারিটাকে কি আমি প্রথম কলামে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে? এবার যে দ্বিতীয় সারিটা, দ্বিতীয় সারিটাকে তুমি কি কলামে কনভার্ট করবা। তো দ্বিতীয় সারি কি দ্বিতীয় কলামে কনভার্ট হয়ে যাবে, দ্বিতীয় সারিটা আমাদের দ্বিতীয় কলামে কনভার্ট হবে। তো এটাকেও যদি কলামে কনভার্ট করো, তাহলে কি পড়ে থাকবে? এক্স ওয়াই সেট। তো আমি দ্বিতীয় সারিটাকেও কি দ্বিতীয় কলামে কনভার্ট করে ফেলছি। এবার আমাদের যে তৃতীয় সারিটা, সেটাকেও কি কলামে কনভার্ট করতে হবে। তো আমাদের তৃতীয় সারিটাকে যদি কলামে কনভার্ট করো, কি পড়ে থাকে? 1 2 3, 1 2 3। বুঝতে পারলাম? তো একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম বানায় আমি যেই ম্যাট্রিক্সটা পাইছি, সেটাকেই কি বলা হয়? এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে কিন্তু আরেকটা কথা ছিল, কলামগুলাকে সারি বানায়। তুমি যখন সারিগুলাকে কলাম বানায় ফেলছো, কলামগুলা কিন্তু অটোমেটিক্যালি সারিতে কনভার্ট হয়েছে। তুমি একটু চিন্তা করো, তুমি কিন্তু এইভাবেও চিন্তা করতে পারো। খেয়াল করো, আমাদের যে প্রথম কলাম ছিল ax1, খেয়াল করো ax1, এটা কিসে কনভার্ট হয়েছে? প্রথম সারিতে চলে গেছে, তাই না? দ্বিতীয় যেই কলামটা, এটার দিকে খেয়াল করো, দ্বিতীয় যেই কলামটা সেটা কি দ্বিতীয় সারিতে কনভার্ট হয়েছে না? তাই তো? তুমি যখন সারিগুলোকে কলাম বানাইছো, আমাদের প্রথমটার কলামগুলো কিন্তু অটোমেটিক্যালি দ্বিতীয়টার সারিতে কনভার্ট হয়েছে। বুঝছো? পুরো কাহিনীটা বোঝা গেছে না? আচ্ছা, তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে। তুমি খেয়াল করো, এটাকে ট্রান্সপোজ করে এইটা পাইছো। এখন আমাদের যে রাইট সাইডের ম্যাট্রিক্স আছে, যে এই ম্যাট্রিক্সটা এ ট্রান্সপোজ, এইটাকে তুমি যদি আবার ট্রান্সপোজ করো, এইটাকে যদি আবার ট্রান্সপোজ করো, তাহলে তুমি এইটা কি ফেরত পাবা না? তুমি কি এই কলামগুলোকে সারি বানিয়ে দিবা, কিংবা সারিগুলোকে কলাম বানাবা, একই কথা। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি কিন্তু এটাই ফেরত পাচ্ছ, তাই না? অনেকটা এরকম, অনেকটা এরকম। একটা বক্স শোয়ানো অবস্থায় ছিল, একটা বক্স শোয়ানো অবস্থায় ছিল, এটা আমাদের এ ম্যাট্রিক্সটা। চিন্তা করো, এখন তুমি যেটা করছো, এই বক্সটাকে উলম্ব করে ফেলছো, এটা হচ্ছে আমাদের এ ট্রান্সপোজ। তুমি এইটাকে যদি আবার ট্রান্সপোজ করো, এটা কি আবার শোয়ানো অবস্থায় ফেরত যাবে না? বুঝছো? ইনিশিয়ালি এ কে ট্রান্সপোজ করছো, একে তুমি আবার ট্রান্সপোজ করলা, মানে কি পাবা? এ টু দি পাওয়ার, মানে এ ট্রান্সপোজ, তার মাথায় আবার ট্রান্সপোজ। এইটা বেসিক্যালি আমাদের এ ম্যাট্রিক্সটাই। একদমই কমন সেন্স, তুমি না চাইলে ট্রান্সপোজ করে দেখতে পারো, ঠিক আছে? তো আচ্ছা, তো আমরা তো বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা দেখলাম, বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা দেখলাম। আচ্ছা, একটা ম্যাট্রিক্স তোমরা ট্রান্সপোজ করো তো, আমি তোমাদের একটা এক্সাম্পল করতে দিই। আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে হবে, অর্থাৎ এ ট্রান্সপোজ। কি করবা? তুমি সারিগুলাকে ধরবা, কলাম বানায় ফেলবা, এটা একটা ওয়ে। অথবা কলামগুলাকে ধরবা, সারি বানায় ফেলবা, তোমার যেভাবে ইচ্ছা। তো সারিগুলাকে ধরো, কলাম বানাবা। প্রথম সারিকে ধরছি,
ধরার সাথে সাথে কি এটাকে কলাম বানায় ফেলবো। প্রথম সারি প্রথম কলামে কনভার্ট হবে 2 3 1, ঠিক আছে। দ্বিতীয় সারিকে ধরবা, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে কনভার্ট করে ফেলবা। দ্বিতীয় সারি কত 1 2 2, এইটাকে আমরা দ্বিতীয় কলামে কনভার্ট করে ফেলছি। তৃতীয় সারিটাকে ধরবা, কলাম করে ফেলবা 1 2 0। এটাই কি আমাদের এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এখন তুমি যদি এইটাকে আবার ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ তার মাথায় আবার ট্রান্সপোজ করে দেখো, সবাই একটু করে দেখো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, তুমি দেখবা আবার এ ম্যাট্রিক্সটাই ফেরত পাচ্ছ। ওকে, আচ্ছা। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে আমরা বের করতে হয়। এখন বর্গ ম্যাট্রিক্স না হয় যদি আয়ত ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে ট্রান্সপোজ কিভাবে বের করব। ধরো আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3। তো 1 2 3 4 5 6, এটা কি একটা 2/3 এর ম্যাট্রিক্স না? দুইটা সারি তিনটা কলাম, ঠিক আছে। তো আমি একে কি ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার জন্য কি করতে হবে, তুমি সারিগুলা ধরবা, সারিগুলা ধরে কলাম বানানো শুরু করবা। এই প্রথম সারিটা আমি ধরলাম, প্রথম সারিটা ধরে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু প্রথম কলাম বানাই দিবা। তো প্রথম কলাম বানালে কি হয় 1 2 3। তারপর দ্বিতীয় সারিটাকে ধরবা, এটাকে ধরে কি দ্বিতীয় কলামে কনভার্ট করবা। তো দ্বিতীয় কলামে যদি কনভার্ট করো 4 5 6, তো এই যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল সেটা কি আমাদের এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বুঝছো, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তুমি যদি একটা আয়ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করো ওর মাত্রা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওর মাত্রা 2/3 ছিল, খুবই কমন সেন্স। ও সারি ছিল 2টা, কলাম ছিল 3টা। এখন তুমি সারিগুলোকে যখন কলাম বানিয়ে দিবা, ও সারি সংখ্যা কিন্তু কলামের সমান হয়ে যাবে আগেরটা, তাই না? ওর মাত্রা কত হয়ে যাবে 3/2। বুঝছি? তার মানে একটা ম্যাট্রিক্স এ, এইটার মাত্রা যদি m/n হয়, এটার মাত্রা যদি m/n হয়, এবং এইটাকে তুমি যদি ট্রান্সপোজ করো এ ট্রান্সপোজ, তাহলে তার মাত্রা কি হয়ে যাবে n/m হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। এটা একটা প্রপার্টি, আরেকটা প্রপার্টি বলতেছি একটু পরেই বলতেছি, ঠিক আছে। আচ্ছা, তো আরো দুইটা প্রপার্টি আমি এখানে লিখে দিচ্ছি, এই দুটো একটু মনে রাখতে হবে, যার মধ্যে একটা আমরা দেখে ফেলছি। সেটা হচ্ছে এরকম, একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে তুমি যদি আবার ট্রান্সপোজ করো, তাহলে সেই ম্যাট্রিক্সটাই ফেরত পাবা। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রপার্টি সেটা হচ্ছে এ আর বি ম্যাট্রিক্স, তুমি যদি এ বি গুণ করে তারপর ট্রান্সপোজ নাও, এ আর বি গুণ করা যাইতে হবে, তার মানে এ এর কলাম সংখ্যা আর বি এর সারি সংখ্যা সমান হইতে হবে। এইটা তুমি যা সমান লিখতে পারবা সেটা হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটাও সব সময় খাটবে, এই প্রপার্টিটাও সব সময় খাটবে। বুঝছো আমার কথা? একটা মাত্র শর্ত, সেটা হচ্ছে এ আর বি গুণ করা যাইতে হবে, এ আর বি গুণ করা যাইতে হবে। অর্থাৎ এ এর মাত্রা যদি m/n হয়, বি এর মাত্রা কত হবে n/p। ওকে, তো এগুলো একটু তোমরা মাথায় নেওয়ার চেষ্টা করো, আজান দিচ্ছে, আমি একটু পরে আসতেছি। তো আশা করি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যে ব্যাপারটা এটা বোঝা গেছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই। হ্যাঁ, স্পেশালি এই যে এই দুইটা প্রপার্টি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা সব সময়ই খাটবে যদি এ আর বি গুণ করা যায়, ওদের মাত্রা যদি এরকম হয়। হ্যাঁ, ওদের ভুক্তিগুলা কিরকম ওটার উপর ম্যাটার করতেছে না। ওকে, তো এই সংক্রান্ত কিছু অঙ্ক মাঝে মাঝেই দিয়ে দেয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে কি বলছে। এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স তোমাকে দেখাইতে বলছে এ বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। আমরা কিন্তু দেখে আসছি, এরকম একটা প্রপার্টি দেখছিলাম না মাত্রই, তাই তো? কখন খাটবে? যদি এ আর বি গুণ করা যায়। খেয়াল করো, এ এর মাত্রা কত? এ এর মাত্রা হচ্ছে 2/3, এ এর মাত্রা হচ্ছে 2/3, বি এর মাত্রা কত 3/2। তো এই দুইটা কিন্তু গুণ করা যাচ্ছে, তার মানে এই দুইটা ম্যাট্রিক্স এই প্রপার্টিটা খাটবে। ওকে, এটা তো আমরা দেখেই বলে দিলাম প্রপার্টি দিয়ে, বাট তোমাকে যদি রিটেনে আসে কি করতে হবে? অ্যাকচুয়ালি বের করে দেখাতে হবে। তার মানে তুমি কি করবা? ফার্স্টে এবি ম্যাট্রিক্সটা বের করবা, এবি ম্যাট্রিক্সটা বের করবা, তারপর এইটাকে ট্রান্সপোজ করবা, লেফট সাইড বের হয়ে গেল, ঠিক আছে। আর রাইট সাইড করার জন্য কি করতে হবে? প্রথমত এ ট্রান্সপোজটা বের করতে হবে। এ ট্রান্সপোজ তুমি বের করবা, কেমনে বের করবা? এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিলেই হয়। তারপর
বি ট্রান্সপোজটা বের করবা। তারপর বি ট্রান্সপোজ দিয়ে এ ট্রান্সপোজকে যদি গুণ করে দাও তাহলে যেটা পাবা সেটাই কি আমাদের লেফট সাইডের সমান হবে। বুঝছো? এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ম্যাট্রিক্সের গুণ তো এখন পারবাই, এখন না পারলে কি অবস্থা। ওকে, ঠিক আছে। তো আমরা এখন পরবর্তী প্রকারভেদে যাব, আমাদের ম্যাট্রিক্সের পরবর্তী প্রকারভেদ। এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, সেটাকে ট্রান্সপোজ করার পরে চেঞ্জ হয় না, মানে ট্রান্সপোজ করলেও ওটাই পড়ে থাকে, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় একটা প্রতিসম ম্যাট্রিক্স। বুঝছি? আচ্ছা, এটা তো বুঝতে পারতেছে এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে তো মাত্রাই চেঞ্জ হয়ে যাবে, সমান হওয়া তো দূরের কথা। এখন একটা বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে কি কাহিনী হয় তোমরা একটু বলো তো। একটা বর্গ ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করো, ওর কোন জিনিসগুলো চেঞ্জ হয় না? কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু চেঞ্জ হয় না, তাই না? কর্ণ বরাবর ভুক্তিগুলো চেঞ্জ হয় না। তুমি চিন্তা করো, এখানে একটা বর্গ ম্যাট্রিক্স আছে। আচ্ছা, আমি আরেকটু সাধারণ একটা বর্গ ম্যাট্রিক্স দিই। এ ইকুয়ালস টু, খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9। এখন তুমি যদি এ ট্রান্সপোজ করো, এ ট্রান্সপোজ করো, সারিগুলোকে ধরে কলাম বানিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8 9। এটাই তো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন এ আর এ ট্রান্সপোজ, ওদের মধ্যে কিছু জিনিস একটু খেয়াল করো তো। প্রথমত যেটা খেয়াল করার মতো বিষয়, কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, একদমই কমন সেন্স। কিন্তু তুমি সারিগুলারে ধরে কলাম বানাইলে কর্ণ বরাবর কিন্তু চেঞ্জ হবে না, ওরা তো মিডলে, তাই না? আচ্ছা, আর কি কি চেঞ্জ হয়েছে? আর কি কি চেঞ্জ হয়েছে? তুমি যদি এই কর্ণটারে একটা দর্পণ চিন্তা করো, তাহলে খেয়াল করো তো, এই পাশের জিনিসগুলো এই পাশে চলে আসছে। কর্ণটাকে যদি একটা দর্পণ চিন্তা করো, তাহলে এই দর্পণের রেসপেক্টে ওই পাশের যেই সংখ্যাগুলো, সেগুলো তার প্রতিবিম্বের জায়গায় চলে আসছে। তুমি একটু খেয়াল করো, আমি যেটা করি, এটাকে একটা দর্পণ আঁকাই দিলাম জাস্ট বোঝানোর জন্য। তো এটাকে যদি দর্পণ চিন্তা করো, খেয়াল করো, এই 2, এইটার প্রতিবিম্ব কোনটা? 4 না? তুমি যখন ট্রান্সপোজ করো, এই দুইটার স্থান পরিবর্তন হয়ে গেল, তাই কিন্তু হয়েছে। খেয়াল করো, 2 আর 4, তাই না? আচ্ছা, এই দর্পণের রেসপেক্টে 3-এর প্রতিবিম্বকে 7, তাই না? তো এই দুইটা স্থান পরিবর্তন করে ফেলছে, 3 আর 7। আর এটা কি লিখলাম? এটা তো সরি, ভুল করে ফেলছে একটা, এটা 9 না, এটা 8। কিরে ভাই, এটা ভুল করলাম কেন? আচ্ছা, ঠিক আছে। তো এইটার যে প্রতিবিম্ব সেটা হচ্ছে এইটা, এই দুইটা কি স্থান পরিবর্তন করবে। বুঝছো কাহিনীটা? তো তুমি যখন একটা বর্গ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করো, কর্ণ বরাবর ভুক্তিগুলো সেম হয়, এবং কর্ণটাকে একটা দর্পণ চিন্তা করলে বস্তু আর বিম্ব তারা কি স্থান পরিবর্তন করে। বুঝতে পারলাম? আচ্ছা, এই কনসেপ্টটা অনেক কাজে দিবে। আমি এটা কপি করে আবার নিচ্ছি, এগুলো একটু মুছে দিচ্ছি। তো প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? ট্রান্সপোজ করার পরেও সেম ম্যাট্রিক্সটা পাবা। আচ্ছা, তো ট্রান্সপোজ করলে চেঞ্জ কি হয়? কর্ণ বরাবর ভুক্তিগুলো চেঞ্জ হয় না, চেঞ্জ যেটা হয়, ওর জায়গায় যায় ও। বুঝাতে পারলাম? 2 4-এর জায়গায় চলে আসে, অর্থাৎ কর্ণের রেসপেক্টে যারা প্রতিবিম্ব, ওদের স্থান উলট পালট হয়ে যায়। এখন ওদের স্থান উলট পালট হওয়ার পরেও যদি তুমি সেম ম্যাট্রিক্স আনতে চাও, তাইলে কি ওদের সেম হওয়া লাগবে না? অর্থাৎ প্রধান কর্ণটাকে তুমি যদি দর্পণ চিন্তা করো, ওই দর্পণের সাপেক্ষে বস্তু, মানে অনুরূপ যেই ভুক্তিগুলো আছে, ওগুলো সমান হইতে হবে। বুঝাতে পারলাম? তো এখানেই সেটা অ্যাকচুয়ালি দেওয়া আছে। দেখো, এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে প্রধান কর্ণ, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। তো প্রধান কর্ণের রেসপেক্টে তুমি যদি চিন্তা করো, এই যে ডি এর অনুরূপ ভুক্তি কোনটা? এইটা। দেখো, এই দুটা কিন্তু সমান। তারপর ই এর অনুরূপ ভুক্তি কোনটা? ই, এই দুটা কিন্তু সমান। এফ এর অনুরূপ ভুক্তি কোনটা? এফ, এই দুটা কিন্তু সমান।
তার মানে এ ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তুমি চাইলে, এটা মুছে দিচ্ছি, তুমি চাইলে এ কে ট্রান্সপোজ করে দেখতে পারো। এ কে যদি ট্রান্সপোজ করো, খেয়াল করো তো, এই যে এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, কি পড়ে থাকবে? এডিই, প্রথম সারিকে ধরছো, কলাম বানাই ফেললাম। দ্বিতীয় সারিকে ধরছো, ডিবিএফ, কলাম বানাই ফেলছো। তৃতীয় সারিকে ধরছো, ইএফসি, কলাম বানাই ফেললাম। দেখো আমাদের কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয়নি, বুঝছি? চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি, এই ডি ওই ডি এর জায়গায় গেছে, বাট ওরা তো একই জিনিস, এই ই ওই ই এর জায়গায় গেছে। বোঝা তো গেল? তো কোনো একটা ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি সেটাকে ট্রান্সপোজ করার পর ওটাই ফেরত পাও। কেমনে বুঝবা? প্রধান কর্ণের রেসপেক্টে উপরের পাশটা আর নিচের পাশটা, দুইটা পাশ হয়েছে, এই পাশ আর ওই পাশ, ওই দুটা কি সমান হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রতিসম ম্যাট্রিক্স সংক্রান্ত বেশ কিছু অঙ্ক মাঝে মাঝেই আসে। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এ এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। তো ম্যাট্রিক্সটা প্রতিসম হতে হলে আমাদের যে প্রধান কর্ণ বা কর্ণ, তুমি একটা দাগ দিয়ে দেখাইতে পারো, এইটার রেসপেক্টে উপরের পাশ আর নিচের পাশ সমান হইতে হবে, তাই না? খেয়াল করি, উপরের পাশ 0 0 সমান, -1 -1 সমান, এইটার সমান হইতে হবে, তাই না? বুঝছো? তার মানে এ কার ভ্যালু সমান হইতে হবে, ক্লিয়ারলি কিন্তু দেখতে পারতেছে এর ভ্যালু কত হবে, 4। আমাদের এ ইকুয়ালস টু 4, বুঝতে পারলাম? ওকে, তো পরবর্তী ম্যাট্রিক্স, এইটাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স, এটাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। তো বি প্রতিসম ম্যাট্রিক্স কেমন? বি প্রতিসম ম্যাট্রিক্স তখনই হবে যদি এ ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাও সেটা নেগেটিভ এ এর সমান হয়। এ ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাবা সেটা নেগেটিভ এর সমান হয়। এখন তুমি চিন্তা করো তো, আমি তোমাকে এটা বলছিলাম না, একটা ম্যাট্রিক্স ধরো এ, আবারও কি ধরবো, 1 2 3, না ধরো এরকম কিছু দেয়, এবিসি দিয়ে দিন, এবিসি ডি ই এফ জি এইচ আই। হ্যাঁ, এখন এইটাকে তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে কাহিনী কি হবে? প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা চেঞ্জ হবে না, বুঝছো? চেঞ্জ হবে না। এখন ট্রান্সপোজ করার পর যে ম্যাট্রিক্সটা পাইছো সেটা কি নেগেটিভ এ এর সমান হবে না? হইতে হবে তো, নেগেটিভ এ এর সমান হইতে হবে। তার মানে এ ট্রান্সপোজের যে অনুরূপ ভুক্তি সেটা কি এ এর অনুরূপ ভুক্তিগুলা নেগেটিভ হইতে হবে। এখন ট্রান্সপোজ করলেও কিন্তু এই ভুক্তিগুলা চেঞ্জ হচ্ছে না, তো একটা সংখ্যা তার নেগেটিভের সমান, মানে এরকম এ ইকুয়ালস টু নেগেটিভ এ, এরকমই তো হওয়া লাগবে। যারা বুঝতেছেন একটু পরেই বলবে। এটা তখনই হওয়া সম্ভব যখন দুইটাই শূন্য হয়, অর্থাৎ বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা তারা অবশ্যই শূন্য হতে হবে, নাহলে এ ট্রান্সপোজ কখনোই নেগেটিভ এ এর সমান লিখতে পারবে না। আমি যদি দেখাই, একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সাধারণ আকৃতি এখানে তোমাদের দেওয়া আছে। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে শূন্য। শূন্য হওয়ার কারণ হচ্ছে তুমি যদি ট্রান্সপোজ বের করো, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হওয়া যাবে না, কিন্তু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু নেগেটিভ এ হইতে হবে। এটা তখনই সম্ভব যখন এগুলো শূন্য হয়, নাহলে তো তুমি কখনো কি এটা লিখতে পারবা 1 ইকুয়ালস টু -1? ইম্পসিবল। ঠিক আছে, আর কি কি প্রপার্টি আছে? প্রধান কর্ণটাকে তুমি যদি দর্পণ চিন্তা করো তাহলে উপরের ভুক্তিগুলা নিচের সমান না, নেগেটিভ হবে। কি হবে? নেগেটিভ হবে। তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এই যে ডি, ডি এর অনুরূপ ভুক্তি হচ্ছে নেগেটিভ ডি, বুঝতে পারলাম? যদি একটু সলিড কালার দিয়ে দেখাই, ডি এটার অনুরূপ ভুক্তি হচ্ছে নেগেটিভ ডি। তারপর ধরো ই, এটার অনুরূপ ভুক্তি হচ্ছে নেগেটিভ ই। বোঝা তো গেল? তুমি ট্রান্সপোজ করে দেখো, এটাকে ট্রান্সপোজ করে দেখো, যেটা পাবা সেটা কি নেগেটিভ এ এর সমান। আমি যদি করে দেখাই তোমাদের, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু, সারিগুলাকে ধরো, কলাম বানাও, 0 ডি ই। দ্বিতীয় সারিকে ধরলাম নেগেটিভ ডি 0 এফ। তারপর তৃতীয় সারি নেগেটিভ ই নেগেটিভ এফ 0। খেয়াল করে দেখো, যেটা আসছে সেটা কিন্তু এ এর নেগেটিভ সমান। এটাকে -1 দিয়ে গুণ করলেই ওটা পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি এই আকৃতির যে কোনো ম্যাট্রিক্স কি হবে?
বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। বুঝছো? এখন তো ক্লিয়ার যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা কেন শূন্য হইতে হবে, নাহলে কিন্তু জীবনেও নেগেটিভে হওয়া সম্ভব না। কারণ প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা তো চেঞ্জ হয় না। একটা সংখ্যা তার নেগেটিভের সমান তখনই হয় যখন ওই সংখ্যাটা শূন্য। ওকে, তো আমরা পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি। দেখো কি বলছে, নিচের কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, নিচের কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। আমরা কিন্তু আকৃতি জানি, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা শূন্য, প্রধান কর্ণটাকে দর্পণ চিন্তা করলে উপরের গুলা আর নিচের গুলা কি একটা আরেকটা নেগেটিভ হবে। আচ্ছা, তো আমরা একটু দেখি প্রধান কর্ণ, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা শূন্য, ঠিক আছে। এবার উপরের গুলা -2 2, পরেরটায় গিয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে। যে খেয়াল করো 3 আর 3, এই দুটো তো সমান হওয়া যাবে না, একটা আরেকটা নেগেটিভ হইতে হবে। তার মানে এটা হচ্ছে না। তারপরেরটা আরো আগে হচ্ছে না, কারণ কি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা কি সবগুলা শূন্য না, তার মানে এটা বাদ। সি নাম্বারটা, আমাদের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা শূন্য, ঠিক আছে। এটা প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা শূন্য, এই প্রপার্টিটা ঠিক আছে। -2 2, 3 -3 -4 4, ঠিক আছে। তার মানে এইটা আসলে কি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। পরেরটা চেক করে দেখো, পরেরটা বিপ্রতিসম হবে না। কেন হবে না? দুইটা সমান হয়ে গেছে, একটা আরেকটা নেগেটিভ হওয়া উচিত ছিল। বুঝছে? পুরো কাহিনীটা বুঝছে? বিপ্রতিসম ম্যাট্রিক্স কি, এই কাহিনীটা আশা করি বোঝা গেছে, এই কাহিনীটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, তো আমরা এখন ম্যাট্রিক্সের প্রকারভেদ এটা আপাতত শেষ করতেছি। আমাদের আরো কিছু প্রকারভেদ আছে, এটা আমরা পরে দেখব। আমাদের আরো কিছু কনসেপ্ট জানা লাগবে, সেগুলো দেখে তারপর। ওকে, আমরা এখন একটা পরিচিত কনসেপ্টে আবার যাব, এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা সংক্রান্ত। ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে আসলে অনেক কাজকর্ম করা যায়, স্পেশালি এমসিকিউতে। দেখো এখানে কি বলছে, পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং পি আর কিউ এই দুইটা যদি গুণ করো রেজাল্ট কত হয় সেটা তোমাকে দেওয়া আছে। তোমাকে কিউ ম্যাট্রিক্সটা বের করতে বলছে। বুঝছি? আচ্ছা, তুমি খেয়াল করো, পি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, কিউ ম্যাট্রিক্সের মাত্রা তুমি জানো না, আর যে রেজাল্ট আসছে সেটার মাত্রা হচ্ছে 2/1। তুমি কি এখান থেকে বলতে পারো কিউ ম্যাট্রিক্সের মাত্রা কত? বলতে পারা উচিত। খেয়াল করো তো, কিউ ম্যাট্রিক্সের মাত্রা 2/1 হবে না, তাই তো? পি এর সাথে গুণ করার জন্য দুইটা সারি হওয়া লাগবে, আর যেহেতু রেজাল্ট একটা কলাম, তার মানে এটার কলাম সংখ্যা কি একটা হতে হবে। তার মানে কিউ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/1, এটা আমরা বুঝে ফেলছি। এখন তুমি যদি অপশনগুলোর দিকে তাকাও, 2/1 এরকম মাত্রা বিশিষ্ট ম্যাট্রিক্স কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে এ নাম্বারটা। আমাদের উত্তর কি হবে? দ্যাটস ইট। আমার ম্যাট্রিক্সের মাত্রার যে অ্যাপ্লিকেশন সেটা ব্যবহার করলাম। এখন এটা যদি এমসিকিউতে না আসতো, ধরো রিটেনে আসছে, তখন তো এইভাবে করতে পারবে না। কিংবা এমসিকিউতে আসছে, ধরো দুইটা অপশানে এরকম দুইটা ম্যাট্রিক্স আছে, এখানে ধরো আরেকটা ম্যাট্রিক্স এই যে এটার মাত্রাও কিন্তু 2/1, তখন কিন্তু তুমি এভাবে করতে পারবে না, তোমাকে একটু অন্যভাবে করতে হবে। তো অন্য কিভাবে করবা সেটা আমরা পরে দেখবো, আপাতত জাস্ট মাত্রা নিয়েই কথা বলতেছি। এমসিকিউতে আসলে কিভাবে করবো সেটাই। ওকে, আচ্ছা, তো পরের অঙ্কটা খেয়াল করো, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স আর এ বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমাকে বি ম্যাট্রিক্সটা বাইর করতে বলছে। আচ্ছা, খেয়াল করো, এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/1 না? এটার সাথে তুমি বি ম্যাট্রিক্সটা গুণ করছো, গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা পাইছো তার মাত্রা হচ্ছে 3/3। এখান থেকে আমাকে বলো তো বি এর মাত্রা কত হবে? এটার সাথে যদি গুণ করতে চাও তাহলে কি একটা সারি হইতে হবে, আর এটা যেহেতু 3টা কলাম আসছে তার মানে এখানে কি 3টা কলাম। তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি আমাদের যে বি ম্যাট্রিক্সটার মাত্রা কত? 1/3। তার মানে বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 1/3। তুমি যদি অপশন খেয়াল করো, 1/3 এর ম্যাট্রিক্স কিন্তু একটাই আছে। কোনটা? ডি নাম্বারটা। চোখের দেখাই তুমি অ্যান্সারটা বলে দিতে পারবা। এখন এমসিকিউতে না আসলে এটা এভাবে করা যাবে না, বুঝতে পারতেছো? কিভাবে করতে হবে আমরা পরে দেখব। ওকে, তো আরো কিছু খুবই পপুলার একটা অঙ্ক, এটা অনেক জায়গায় আসছে। দেখো কি বলছেন, এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে। এ এর মাত্রা হচ্ছে 4/5, বি এর মাত্রা 5/4, আর সি এর মাত্রা হচ্ছে এইটা। তোমাকে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এই ম্যাট্রিক্সটার মাত্রা চাইছে। কেমনে করবা?
সহজ কিন্তু, খেয়াল করো, এ ট্রান্সপোজ প্লাস বি, এটার সাথে কি সি গুণ করবো। এখন এ ট্রান্সপোজের মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 4/5, তার মানে এ ট্রান্সপোজের মাত্রা হচ্ছে 5/4, তাই না? আচ্ছা, এটার সাথে বি যোগ করবা, বি এর মাত্রা কত? 5/4। দুইটা ম্যাট্রিক্স কিন্তু যোগ করা যাবে যখন তাদের মাত্রা সমান হয়, তাই তো? আচ্ছা, তো যোগফলের মাত্রাও কিন্তু সেম হয়, তার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা, তার মাত্রা কত? 5/4। এটা দিয়ে কি সি ম্যাট্রিক্সটাকে গুণ করবা, সি এর মাত্রা হচ্ছে 4/2। তখন এই দুটো যদি গুণ করো তাহলে মাত্রা কত? 5/2। বুঝতে পারলাম? তো আমাদের যে অ্যান্সার সেটা হচ্ছে সি নাম্বারটা। ক্লিয়ার তো ব্যাপারটা? একই রকম আরেকটা অঙ্ক তোমরা এখন করবা, করে প্রথম কমেন্টের রিপ্লাই আমাকে অ্যান্সারটা জানাবা। তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড। পুরোপুরি একই রকম। তো আশা করি সবাই পারছো, এটা একদমই সহজ, আমাকে অ্যান্সার দেওয়া লাগবে মনে হয় না। আচ্ছা, এবার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স সংক্রান্ত কিছু অঙ্ক দেখবো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো আমরা করে আসছি। দেখো কি বলছে। দুইটা ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দেখে তুমি বুঝতে পারতেছো এখানে অজানা রাশি আছে XY আর AB। তোমাকে বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। হোয়াট আর দ্য ভ্যালুস অফ এ অ্যান্ড বি, তার মানে তোমাকে এ এর ভ্যালু আর বি এর ভ্যালু বের করতে বলছে। XY এর ভ্যালু কিন্তু বের করতে বলে নাই, তার মানে XY কি অ্যাকচুয়ালি তোমাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য দিছে, এমনি দিছে। আচ্ছা, এ ট্রান্সপোজ, এ কে তুমি যদি ট্রান্সপোজ করো, খেয়াল করো আমাদের দেওয়া আছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এটা হচ্ছে আই এর সমান। আই হচ্ছে ওই অভেদ ম্যাট্রিক্স 2/2 এর। তো এ ট্রান্সপোজ তুমি যদি করো, কি পড়ে থাকে খেয়াল করো তো, এর এ ট্রান্সপোজ করবা, তাহলে কি হয়? x প্লাস ওয়াই এ বি -6 7, এটার সাথে কাকে যোগ করবা? দ্বিতীয়টা ট্রান্সপোজ -3 a প্লাস বি, আর ওদিকে হচ্ছে -9 x প্লাস ওয়াই। এই দুটো যোগ করার ফলে যেটা আসবে সেটা কি? আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্সের সমান। তোমার লাগবে কি? এ বি, এ আর বি এর ভ্যালু। তো XY নিয়ে চিন্তা করার দরকার নেই, এ আর বি কই আছে খেয়াল করি, যে এখানে এ বি আছে, -9 আছে। তো এই দুইটা যোগ করলে কি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো অভেদক ম্যাট্রিক্সের এই পজিশনের ভুক্তিটা কত? এরকম না, 1 0 0 1, তাই তো? তো এখান থেকে আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি? এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম, ab -9 = 0। আচ্ছা, আর ab কোথায় আছে? এইখানটায় আছে। এই দুইটা যোগ করলে কি পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। তো আমরা লিখতে পারি a প্লাস বি -6 = 0, তার মানে a প্লাস বি = 6। a প্লাস বি = 6। তো এ আর বি সংক্রান্ত দুইটা সমীকরণ চলে আসছে, এই দুইটা সমীকরণ এখন সমাধান করতে হবে, তাহলে এ আর বি এর ভ্যালু পেয়ে যাবে। সমাধান না করে অপশন দেখেও কিন্তু বোঝা যায় এ আর বি এর যোগফল 6 হইতে হবে। তুমি যদি খেয়াল করো, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, শুধুমাত্র একটাই। 3 আর 3 যোগ করলে 6 হয়। ঠিক সেম ভাবে 3 3 9, 9 থেকে 9 বাদ দিলে হয় 0। তার মানে এই দুইটা ভ্যালু দুইটা সমীকরণ কি সমাধান করতেছে। আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। বুঝতে কি পারলাম? XY এর কিন্তু কোনো কাজ নেই, তোমাকে ভয় দেখানোর জন্য দেওয়া হয়েছে। ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? ভয় পাওয়া যাবে না। আচ্ছা, দেখো তো এবার কি বলছে। একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এরপর তোমাকে বলছে বি = এ ট্রান্সপোজ। তো বি ম্যাট্রিক্সটা তুমি বের করে ফেলতে পারবা, এফ অফ বি বের করতে বলছে। আমরা গত পর্বে সবার লাস্টে এই টাইপের ভিডিও দেখে আসছি না? এখানে পার্থক্য কি? শুধুমাত্র প্রথমে তোমাকে এই বি ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে, বাকিটা কিন্তু পুরোপুরি আগের পর্বের মতোই, ঠিক আছে? তো বেসিক্যালি তোমাকে এইটা বের করতে হবে, বি স্কোয়ার -4b। করে ফেলো, আমি তো এটা করাই দিচ্ছি না। করে ফেলো, করে ফেলো, করে ফেলো। একই রকম আর একটা অঙ্ক তোমাকে কি বের করতে বলছে? এবিসি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি এই দুটা গুণ করবা, বি ট্রান্সপোজ করবা, -2c বাদ দিবা, দ্যাটস ইট। করে ফেলো, এটাও করে ফেলো, ঠিক আছে?
ফালায় রাখো না, এটা করে ফেললে দেখা যাবে যে তোমার বইয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো আসলে করা হয়ে গেছে। আলাদা করে বই করার দরকার হবে না। ওকে, আমি সময় দিচ্ছি না, তোমরা ভিডিওটা পজ করে ফেলো। আমাকে অ্যান্সারটা প্রথম কমেন্টে রিপ্লাই জানাতে পারো। আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে বাস্তব জীবনে ম্যাট্রিক্সের প্রয়োগ। ম্যাট্রিক্স এবং বেসিক্যালি ম্যাট্রিক্স, এটার অ্যাপ্লিকেশন যে কতটা অ্যামেজিং এইটা আসলে তোমরা এখন বুঝবা না, তোমরা বড় হলে বুঝবা। আচ্ছা, তোমরা যে ভিডিওটা দেখতেছো এটা তো একটা গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্স, তাই না? কম্পিউটার গ্রাফিক্সে এই যে আমি নড়তেছি, আমার এই চলন নরন এগুলো কিভাবে ডিফাইন করা হয়? কম্পিউটার তো কিচ্ছু বোঝে না, কম্পিউটার জাস্ট 0 আর 1 বোঝে। এগুলো আসলে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করা হয়। তোমরা বড় হয়ে লিনিয়ার অ্যালজেব্রা পড়বা, কম্পিউটার সায়েন্স যদি পড়ো তাহলে কম্পিউটার গ্রাফিক্স বলে একটা কোর্স আছে। ইনফ্যাক্ট আমাদের এই সেমিস্টারে কম্পিউটার গ্রাফিক্স এই কোর্সটা চলতেছে। তো ওখানে লিনিয়ার অ্যালজেব্রার অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক, বুঝছো? এই ধরো একটা জিনিস রোটেট করতেছে, আমি কাছে গেলে আমার চেহারা বড় হয়ে যাচ্ছে, পেছনে গেলে ছোট হয়ে যাচ্ছে। এই সবগুলাই আসলে ওই ম্যাট্রিক্সের মাধ্যমে বিভিন্ন ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন ওগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়। যতটা সহজে বলতেছি অত সহজ না অবশ্যই, বুঝতেই পারতেছো। আমাদের পুরো যে হিউম্যান রেস কত বছর লাগছে এগুলোতে আসতে। তুমি যদি চিন্তা করো, একদম বেসিক কম্পিউটার আবিষ্কার হয়েছে কত 100 বছর আগে। মানে আইডিয়াটা, মানে পুরা মানব জাতিকে, পুরা হিউম্যান রেসকে অ্যাটলিস্ট 50 বছর লাগছে এগুলো ডেভেলপ করতে। এত সহজ না ব্যাপারগুলা, বাট অ্যামেজিং। সবগুলার পেছনে একদম বেসিক ফান্ডামেন্টাল গোড়ায় আছে কিন্তু এই ম্যাট্রিক্স। তোমরা ভার্সিটিতে ওঠার পরে লিনিয়ার অ্যালজেব্রা নামে একটা কোর্স শিখবা। লিনিয়ার অ্যালজেব্রা বেসিক্যালি ম্যাট্রিক্স। তারপর এই লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করে পরবর্তী যে সমস্ত অ্যাডভান্স জিনিসপত্র, কম্পিউটার গ্রাফিক্স কিংবা ML DL যারা পড়ো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এগুলো তো শুনে আসছো, চ্যাট জিপিটি, এই সবগুলার ভেতরে যেই ইয়েটা, ওগুলোকে বলা হয় নিউরাল নেটওয়ার্ককে ট্রেন করা হয়। ওটার ভেতরে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়, অনেকগুলো ম্যাট্রিক্স থাকে। এগুলো পরে পড়বে, আমি আসলে বেশি বলে ফেলতেছি, বাট ম্যাট্রিক্স ইজ অ্যামেজিং। আজকে আমরা এখন আমরা ম্যাট্রিক্সের বাস্তব কিছু সমস্যা দেখব, একদমই সহজ বাচ্চাদের, তারপরেও জাস্ট বেসিক সূচনা। আচ্ছা, তো ম্যাট্রিক্সের সমস্যা সমাধানের মানে বাস্তব জীবনের যে সমস্ত সমস্যা ওগুলো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করার 2টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে ম্যাট্রিক্স গঠন করতে হবে, ফর্ম ম্যাট্রিক্স। তোমাকে এক বা একাধিক ম্যাট্রিক্স গঠন করতে হবে। তারপর ম্যাট্রিক্সের গুণের সহায়তা নিতে হবে, অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে ম্যাট্রিক্স তো গুণ করবা, বাট এমনভাবে গুণ করবা যাতে কোয়েশ্চেনে যেটা চাইছে সেটা তোমার বের হয়, বুঝছো? প্রথমত ম্যাট্রিক্স ফর্ম করবা, ম্যাট্রিক্স গঠন করবা, তারপর ম্যাট্রিক্সগুলো গুণ করতে হবে, এমনভাবে করতে হবে যাতে করে তোমার প্রশ্নে যেটা চাইছে সেটা বের হয়। ওকে, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। দেখো এখানে কি বলছে, ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নের তথ্য তালিকা হতে বিকৃত বইয়ের মোট লাভ বের করতে বলছে। আচ্ছা, তো এখানে দেখো কি কি দেওয়া আছে। বইয়ের সংখ্যা দেওয়া আছে, গণিত বই 100টা, পদার্থ 125টা, রসায়ন হচ্ছে 110টা। তো 3টা ভুক্তি দেওয়া আছে, এই 3টা দিয়ে কিন্তু একটা ম্যাট্রিক্স গঠন করা সম্ভব। তো আমাদের যে বুক নাম্বার সেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি। এই ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? 3টা জিনিস আছে, তো 3/1 হতে পারে বা 1/3ও হতে পারে, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে লিখবা, বুঝছো? আমাদের যে বই সংখ্যা সেটাকে একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করব। তো 100, 125, 110, আমি একটা 1/3 এর একটা ম্যাট্রিক্স দিয়ে কি আমি বই সংখ্যাটাকে প্রকাশ করে ফেলছি। অ্যাকচুয়ালি আমাকে বিকৃত বইয়ের মোট লাভটা বের করতে বলছে। তো লাভ কেমনে পাবো? ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে। তো আমাদের প্রথম গণিত যেই বইটা, গণিত বইয়ে লাভ কত হয়? 10 টাকা করে, বুঝছো? প্রত্যেকটা গণিত বইয়ে লাভ হয় 10 টাকা করে। এরপর প্রত্যেকটা পদার্থ বইয়ে লাভ হয় হচ্ছে 12 টাকা করে, প্রত্যেকটা রসায়ন বইয়ে লাভ হয় হচ্ছে 11 টাকা করে। তো আমাদের যে লাভ, প্রত্যেকটা বইয়ে যে লাভের পরিমাণ, সেটাও কিন্তু একটা ম্যাট্রিক্স দিয়ে গঠন করা যায়। 3টা ভুক্তি আছে, বুঝছো? তো এটাকে তুমি চাইলে 3/1 বা 1/3 এর একটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করতে পারো। আচ্ছা, তো আমি যে লাভটা, প্রফিটটাকে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করলাম, সেটা হচ্ছে দেখতে এরকম 10, 11, 10, 12 আর 11।
কেন এভাবে করলাম? প্রথমটা হচ্ছে গণিত বই, পরেরটা পদার্থ, পরেরটা রসায়ন। এখন কিন্তু তুমি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবা, অর্থাৎ এ কে পি দিয়ে গুণ করতে পারবা, এ পি। বুঝছো? এবং গুণ করলে অ্যাকচুয়ালি কি পাবা তুমি খেয়াল করো তো। এ ম্যাট্রিক্সটা আর পি ম্যাট্রিক্সটা গুণ করলে কি পাবা? এটার সাথে এটা গুণ হবে। প্রত্যেকটা বইয়ে লাভের পরিমাণ হচ্ছে 10 টাকা, তুমি 100টা বই বিক্রি করতেছো, তার মানে পদার্থ বইয়ের মোট লাভের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তারপর তার সাথে কি যোগ হবে? এইটার সাথে এইটা গুণ করে 125টা পদার্থ বই 12 টাকা করে লাভ, আগেরটা গণিত বই ছিল, সরি। এই দুটা গুণ করলে পদার্থ বইয়ে মোট লাভের পরিমাণ বের হয়ে যাবে না? তোমার কিন্তু মোট লাভের পরিমাণটাই বের করতে বলছে। বুঝছো? তো এ আর পি যদি গুণ করো, আমি গুণটা যে কোথায় দেখাই, জায়গা নাই তো এখানে, ছোট করে লিখতে হবে। আমি এই ব্যাপারটা আবার একটু ছোট করে লিখি। তো আমরা এ ম্যাট্রিক্সটাকে প্রকাশ করলাম। এ হচ্ছে কতগুলা বই আমরা বিক্রি করছি, গণিত 100টা, পদার্থ 125টা, আর রসায়ন হচ্ছে 110টা। এখন প্রত্যেকটা বইয়ে যে লাভের পরিমাণ সেটা আমরা আরেকটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করলাম, 10, 12, 11। কেন এভাবে প্রকাশ করছি? গুণ করার সুবিধার্থে, গুণ করার সুবিধার্থে। এখন এ আর পি তুমি যদি গুণ করে দাও তাহলে কি পড়ে থাকবে খেয়াল করো তো। 100, 125, 110, আর ওদিকে থাকবে 10, 12, 11, 10, 12, 11। তো তুমি যদি এই দুটো এখন গুণ করো তাহলে খেয়াল করো তো, 100-র সাথে 10 গুণ হবে। আমরা কিন্তু এটাই চাচ্ছিলাম। গণিত বই 100টা, প্রত্যেকটা গণিত বইয়ে লাভের পরিমাণ হচ্ছে 10 টাকা। তো 100-র সাথে 10 গুণ করলে কি আমাদের গণিত বই বিক্রি করে টোটাল যে লাভটা হয়েছে সেটা আমরা পাইলাম। তারপর এটার সাথে কি যোগ হবে? 125-এর সাথে 12, 125টা পদার্থ বই, প্রত্যেকটা বইয়ে 12 টাকা করে লাভ। তো পদার্থ বইয়ে মোট লাভের পরিমাণ এখানে পেয়ে গেছি। তারপর 110 ইন্টু 11, এখানে হচ্ছে রসায়ন বইয়ে মোট লাভের পরিমাণ আমরা পেয়ে গেছি। গণিত বইয়ে মোট লাভ, পদার্থ বইয়ে মোট লাভ, আর রসায়ন বইয়ে মোট লাভের পরিমাণ আমরা পেয়ে গেছি। তিনটা যোগ করে দাও, তাইলেই কি আমাদের অ্যান্সারটা চলে আসবে। পারবো না অ্যান্সারটা বের করতে? বুঝছো তো? রিয়েল লাইফের কোনো একটা সমস্যাকে তুমি ম্যাট্রিক্স দিয়ে কিভাবে সমাধান করবা? তোমার প্রথম টার্গেট থাকবে ম্যাট্রিক্স গঠন করা, ম্যাট্রিক্স গঠন করা। তারপরের কাজ হবে ম্যাট্রিক্স গুণ করে তোমাকে যা বের করতে বলছে সেটা বের করা। তোমার একটু কমন সেন্স থাকলেই তুমি বুঝে যাবা যে কিভাবে গুণ করতে হবে এবং ম্যাট্রিক্সের মাত্রাগুলো কেমন হবে। ওকে? তো এরকম আরো একটা এক্সাম্পল আমি এখন করাই দিব, আর সবার লাস্টে একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কঠিনটা হোমওয়ার্ক থাকবে অবশ্যই। দেখো কি বলছে। ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নোক্ত তথ্য তালিকা হতে বিকৃত কলমের মোট লাভ নির্ণয় করো। এখানে 3 ধরনের কলম আছে, এ প্রকার, বি প্রকার, সি প্রকার। আবার 2টা শহর আছে, রাজশাহীতে এতগুলা কলম বিক্রি হয়েছে, এ ধরনের এতগুলা, বি এর এতগুলা, সি এর এতগুলা। আর ঢাকায়, প্রথমটা হচ্ছে ঢাকায়, পরেরটা হচ্ছে রাজশাহী। তো এখন এই যে ঢাকায় আর রাজশাহী, এই 2টা শহরে এই 3 ধরনের কলম কতগুলা বিক্রি হয়েছে সেটাকে আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করি, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 2/3 হবে, বুঝতে পারতেছো? 2টা শহর, 3টা প্রকার, 140, 155, 132, 140, 155, 132। আর রাজশাহীতে 130, 130, 100 আর হচ্ছে 148। তো কতগুলো কলম বিক্রি হয়েছে রাজশাহী আর ঢাকায় সেটা আমরা বের করে ফেলছি। এখন প্রতি কলমে কি পরিমাণ লাভ হয় সেটা আমাকে এখানে দেওয়া আছে। এ প্রকারে হচ্ছে এত টাকা, বি প্রকারে এত টাকা লাভ হয়, এটা হচ্ছে এত। তো এই 3টাকেও একটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করতে হবে। তো তুমি চাইলে 1/3 এভাবে প্রকাশ করতে পারো, বা 3/1 দিয়ে প্রকাশ করতে পারো। কোনটা দিয়ে করবা? যেটা দিয়ে করলে এটার সাথে তুমি গুণ দিতে পারবা। বুঝছো? তো 3/1 দিয়ে করতে হবে। তো আমাদের যে প্রফিট সেটাকে আমরা এভাবে প্রকাশ করলাম। জায়গা তো নিবে না রে। এই তো প্রফিটটাকে কই যে লিখি, এই চিপার মধ্যে লিখে দিই প্রফিট ম্যাট্রিক্সটা। ওকে, 1.5, 2 আর 1.25, 1.5, 2 আর 1.25। ঠিক আছে তো? আচ্ছা, এখন এ আর পি এই 2টা তুমি যদি গুণ করো তাহলে গুণ করার পরেই দেখবা খুব সুন্দর একটা কাহিনী হয়, তুমি যা চাচ্ছ ওটাই হয়ে যাবে। খেয়াল করো, 140, 155, 132।
130, 100, 148, 1.5 to 1.25। তো গুণ করলে বেসিক্যালি কি হয়? আমাদের যে প্রথম সারিটা, এটার সাথে প্রথম কলামটা গুণ হয়। এখন প্রথম সারিটা অ্যাকচুয়ালি কি ছিল? আমাদের ঢাকায় বিক্রিত মোট কলমের সংখ্যা না, তাই তো? তো ঢাকায় এ প্রকার হচ্ছে 140টা বিক্রি হয়েছে, এ প্রকারে লাভ হয় 1.5 টাকা করে। তো 140-এর সাথে তুমি যদি 1.5 গুণ দাও, তাহলে ঢাকা শহরে প্রথম এ প্রকারের কলম বিক্রি করে যত টাকা লাভ হয়েছে সেটাই কিন্তু এখানে চলে আসবে। তারপর 155কে কি দিয়ে গুণ করবা? 2 দিয়ে গুণ করবা। বি প্রকারের কলম বিক্রি হয়েছে 155টা, ওখানে লাভ হচ্ছে 2 টাকা করে, তো টোটাল লাভ হচ্ছে এত টাকা। তারপর 132 ইন্টু 1.25, ঠিক আছে? এগুলো কি যোগ করতে হবে। তো এই তিনটা যদি যোগ করে দাও তাহলে অ্যাকচুয়ালি কি পাবা? ঢাকা শহরে মোট যেই লাভ হয়েছে সেটা। এবার দ্বিতীয় সারিটা তুমি যদি ফিল আপ করো, দ্বিতীয় সারিটা অ্যাকচুয়ালি রাজশাহীর জন্য, ইন্টু 1.5 প্লাস 100 ইন্টু 2 প্লাস 148 ইন্টু 1.25। তো আমাদের যে রেজাল্ট ম্যাট্রিক্সটা সেখানে অ্যাকচুয়ালি কি 2টা সারি আসছে, 2টা সারি, প্রত্যেকটা সারিতে একটা করে ভুক্তি। প্রথম ভুক্তি কি? ঢাকা শহরে তুমি মোট যে পরিমাণ লাভ করছো, আর দ্বিতীয় রাজশাহী শহরে তুমি যতটুকু লাভ করছো। এই দুটো যোগ করে দিলেই কি তোমার টোটাল যে লাভের পরিমাণ সেটা কিন্তু বের হয়ে যাবে। বুঝছো তো? তো এটা কি করে দিতে হবে বাকিটা? আচ্ছা করে দিই। তো আমি যেটা করব, একটু উপর থেকে মুছে নিচ্ছি। তো আমাদের যে গুণফলটা আসবে সেটা হচ্ছে একটু ক্যালকুলেটরের হেল্প লাগবে। এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করা যায়, আমরা দেখব। হ্যাঁ, আমরা সব কিছু পড়ে, থিওরি পড়ে তারপর ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো। তো আমাদের যেই মোট লাভ, এই ভুক্তিটা হয় 685 আর এটা হয় 580। তার মানে ঢাকার শহরে মোট লাভ কত হয়েছে কলম বিক্রি করে? 685, রাজশাহী শহরে 580। তো টোটাল যেই প্রফিট, তোমাকে কিন্তু টোটাল প্রফিটটা চাইছে। টোটাল প্রফিট কি হবে? এই দুটার যোগফল। টোটাল প্রফিট 685 প্লাস 580। বুঝছো তো পুরো কাহিনীটা সবাই? এখন তোমাদের একটা কাজ দেই। আমরা ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করছি, এভাবে প্রকাশ না করে অন্য কোনোভাবে প্রকাশ কি করা যাইতো? আমি যদি একটু হিন্ট দিই, ধরো ঢাকার কলমের সংখ্যা আর রাজশাহীর কলমের সংখ্যা, এই দুটো আমি একসাথে যোগ করে দিলাম। এই দুটো যোগ করে জাস্ট একটা ভুক্তিতে নিয়ে আসলাম, তাইলে কি আগের অঙ্কটার মতো হয়ে যাবে না? তাই তো 1/3 আর 3/1 দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। বুঝছো? আচ্ছা, তো আজকের সবার লাস্টের অঙ্ক, এইটা তোমরা করবা। এখানে কি বিভিন্ন ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। 3 টাইপের ড্রিঙ্কস আছে এবং 3 দিনের হিসাব দেওয়া আছে। 3 দিনের হিসাব দেওয়া আছে, প্রতি বোতলে লাভের সংখ্যাও দেওয়া আছে। তো তুমি চাইলে প্রথমত এ ম্যাট্রিক্সটা বের করতে পারো। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা, তাই না? এ ম্যাট্রিক্সটা একটা 3/3 ম্যাট্রিক্স হবে। তার সাথে প্রফিট ম্যাট্রিক্সটা এ হবে একটা 3/3 ম্যাট্রিক্স। প্রফিট ম্যাট্রিক্সটা কত হবে? 3/1 একটা ম্যাট্রিক্স হবে, তাই তো? তো এই দুটা গুণ করলে তুমি একটা আউটকাম পাবা যার মাত্রা কত হবে? 3/1। এখানে 3টা ভুক্তি থাকবে। প্রথম ভুক্তিটা কি মিন করবে? আমাদের প্রথম দিনে কি পরিমাণ লাভ হয়েছে, গুণ করলেই বুঝতে পারবা। দ্বিতীয় ভুক্তিটা কি মিন করবে? দ্বিতীয় দিনে কি পরিমাণ লাভ হয়েছে। তৃতীয় ভুক্তিটা 3 নাম্বার দিনে আমাদের কতটুকু লাভ হয়েছে। তো তোমাকে মোট লাভ বের করতে বলছে, মানে কি এই 3টা যোগ করতে হবে। বুঝছি তো? এইটা করে ফেলো সবাই, এবং এইটার অ্যান্সারটা আমাকে প্রথম কমেন্টে রিপ্লাই জানাবো। তো এর মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স এই চ্যাপ্টারটা শেষ হলো।
আরও কিছু কনসেপ্ট আছে, ওগুলো আমরা নির্ণায়ক পড়ার পরে দেখব, বা মাঝামাঝি কোনো একটা সময় দেখব। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা যদি ক্লাস নোট করে থাকো আমাদের গ্রুপে চাইলে আপলোড করে দিতে পারো, আর ভিডিওগুলো চাইলে ছড়িয়ে দিতে পারো তোমাদের কলেজের যে গ্রুপগুলো আছে ফ্রেন্ডদের মাঝে। ঠিক আছে? তো আমি বিদায় নিচ্ছি আজকে এখানকার মতোই। আল্লাহ হাফেজ।